গুড মর্নিং। আবার আজকে এলাম সরলরেখার। আজকে আমরা সেকেন্ড পার্ট মানে সরলরেখার প্রাইমারি যে অংশটা সেটা আমরা করে নিয়েছি। আজকে আমরা শিখব দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আজকে কি শিখব? দুটো সরলরেখার মাঝে যে কোণ, সেই কোণকে আমরা কিভাবে নির্ণয় করব। যেমন ধরো এখানে একটা সরলরেখা আর একটা সরলরেখাকে যদি দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এদের মাঝে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান আমরা কিভাবে পাবো। তো দুটো সরলরেখার সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে a1x plus b1y plus c equal to 0 আর a2x plus b2y plus c2 equal to 0। তো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করতে গেলে প্রথমে আমরা সরলরেখাগুলোর প্রবণতা বার করব। তাহলে প্রথম এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। তাহলে 1 নং সরলরেখার প্রবণতা মানে হচ্ছে m1 কত হবে? আমরা জানি এটা মাইনাস x এর সহগ বাই y এর সহগ। 2 নং সরলরেখার প্রবণতা, 2 নং সরলরেখার প্রবণতা m2 কত হবে? মাইনাস a2 বাই b2, x এর সহগ বাই y এর সহগ মাইনাস। তাহলে এইটা আমরা এইভাবে প্রবণতাগুলো বের করব। আর দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বলতে সবসময় আমরা সূক্ষ্ম কোণটাকে প্রকাশ করে নেব। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বলতে সবসময় ওদের মধ্যে যে দুটো কোণ উৎপন্ন হবে তাদের মধ্যে সূক্ষ্ম কোণকে আমরা প্রকাশ করব। তাহলে সূক্ষ্ম কোণটা যদি থিটা হয় বা এরকম লিখব, মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা ইকুয়াল টু m1 minus m2 by 1 plus m1 m2। মনে রাখার জন্য বলছি, এটা মড দিলে, মড দিলে সবসময় সূক্ষ্মকোণটা আসবে, ঠিক আছে? আর এটা ভালো করে দেখো, এটা কিন্তু tan এর সূত্রটাকে এখানে লেখা হয়েছে, tan a b এর সূত্রটা রাখার কারণ m মানে হচ্ছে tan থিটা। তাহলে tan a tan b by 1 plus tan a tan b মানে tan a b এর সূত্রটাই এখানে ব্যবহার করা হয়েছে তো tan থিটার জন্য। তো এটাই হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ। মড দিলে সবসময় আমরা পজিটিভ মান পাবো মানে সূক্ষ্মকোণ পাবো। তো এই সূত্র থেকে আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করতে পারবো। এই প্রবণতাগুলো বসিয়ে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করা যাবে। এবার এখানে সমস্যা যেটা আসবে, এই দুটো সরলরেখার মধ্যে কোনো একটা সরলরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, এই দুটো সরলরেখার মধ্যে কোনোটা যদি y অক্ষের সমান্তরাল হয়, কারণ y অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা আমরা জানি, তাহলে y অক্ষের সমান্তরাল যে সরলরেখাগুলো আছে তাদের প্রত্যেকটার প্রবণতা হয় অসংজ্ঞাত। তাহলে অসংজ্ঞাত দিয়ে তার ক্যালকুলেশন করা যাবে না। সেই জন্য কোন সরলরেখা এই দুটোর মধ্যে কোনোটা যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তখন আমরা কি করব? তখন দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করার জন্য আমরা শুধুমাত্র প্রবণতার সাহায্য নিয়ে বের করে নেব, ঠিক আছে? কারণ y অক্ষটা যেহেতু x অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, এর সঙ্গে যদি কোনো সরলরেখার কোণ আমাদের বের করতে দেয় তাহলে সেই কোণটার মান আমরা এইখান থেকে এই সরলরেখার প্রবণতা থেকে বার করে নেব। কারণ এই যে সরলরেখাটা এর প্রবণতা যেটা হবে সেটা সঙ্গে, কারণ এই কোণটার মান মানে তো এই কোণটা, তাহলে এই কোণটা প্লাস 90 সমান এইটা, তার মানে এই কোণ থেকে 90 মাইনাস বা প্লাস করি, হয় 90 বিয়োগ করতে হবে না হয় 90 যোগ করতে হবে, দিয়ে আমরা কোণটা পেয়ে যাব, ঠিক আছে? এটা ছবি এঁকে একটু দেখে নিলেই হবে। আর এখানে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। তো দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে আমরা জানি, কখন হবে না যদি দুটো সরলরেখার প্রবণতাগুলো সমান হয়। কারণ দুটো সরলরেখা যদি একই ভাবে x অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করে তাহলেই সমান্তরাল হবে। তাহলে একই কোণ উৎপন্ন করছে মানে একই প্রবণতা হবে, তাহলে একই প্রবণতা হবে মানে এদের সহগগুলো যদি সমান হয় তাহলেই একই প্রবণতা হবে। অথবা বলবো যদি এদের সহগের অনুপাতটা সমান হয়, b1 = b2 হলে
সরলরেখা দুটো সমান্তরাল হবে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে সমান্তরাল হবে কখন? যদি a1 বাই a2 b1 b2 মানে এই সহগ দুটোর অনুপাত সমান হয়। অবশ্যই এর সঙ্গে এটাও মনে রাখবে c1 নট ইকুয়াল টু c2 কিন্তু, কারণ শুধু a1 a2 এর সঙ্গে সমান হবে, c1 c2 যদি সমান না হয় তবে সমান্তরাল হবে। আর যদি তিনটিই সমান হয়ে যায়, a1 a2 সমান b1 b2 সমান যদি c1 c2 হয়, তাহলে দুটো সরলরেখা নয়, এই সরলরেখা দুটো একই সরলরেখা হবে, মানে একটাই সরলরেখা হবে। মানে একটা সরলরেখা, বা এটা বলতে পারবো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সমাপাতিত হবে। তাহলে একই সরলরেখা বা সমপাতিত সরলরেখা বলা হয়, সমপাতিত সরলরেখা যদি তিনটি সমান হয়ে যায়। হলো। আরেকটা আমাদের এখানে মনে রাখতে হবে, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব কখন হবে। তাহলে এইটা আমরা মনে রাখবো। সমান্তরাল হওয়ার আরেকটা শর্ত আমরা মনে রাখি, m1 = m2, এটা হলে সমান্তরাল হবে। m1 = m2 হলে সমান্তরাল হবে, অথবা এদের অনুপাত সমান হলেও সমান্তরাল হবে। আর যদি প্রবণতাগুলোর গুণফল -1 হয়, ভালো করে দেখো এটা কেন হচ্ছে, কারণ m1 সমান হচ্ছে 1/m2, প্রবণতাগুলোর গুণফল যদি -1 হয়, তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এইগুলো সবাই নোট করে রাখবে। দুটো সরলরেখা কখন মধ্যবর্তী কোণ কি করে বার করব, কখন সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 সমান m2, অথবা ওদের অনুপাতগুলো সমান। আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে প্রবণতাগুলোর গুণফল হবে -1। আর একটা দরকার যেটা পড়বে সেটা হচ্ছে, একটা সরলরেখার সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে, এর সমান্তরাল, এটাও নোট করে রাখবে, এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ, যে কোনো সরলরেখার সমীকরণ যে কোনো সরলরেখার সমীকরণ হবে ax by k সমান 0। তাহলে একটা সরলরেখা যদি দেওয়া থাকে, তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা এরকম ধরে নিতে পারবো, এই দুটো সবসময় একই থাকবে, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হবে। ঠিক আছে? তার মানে একটা সরলরেখা যদি দেওয়া থাকে, মনে করো 2x + 3y = 5, তাহলে এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ যদি আমাদের বের করতে দেয়, তাহলে ধরে নেব 2x + 3y সমান কি, এই 5 এইদিকেই থাকুক বা ওইদিকেই থাকুক, 5টা +5 দেখ বা -5 দেখ, আমরা এইরকম আকারে সরলরেখা ধরে নেব। ঠিক আছে? তারপর k এর মান বার করব কোথা থেকে? k এর মান বার করার জন্য কোনো না কোনো একটা শর্ত, মানে কিছু না কিছু একটা পয়েন্ট দেওয়া থাকবে, যেখান থেকে আমরা k এর মানটা বার করে এর সমান্তরাল সরলরেখাকে আমরা কমপ্লিট করতে পারবো। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো আরো ভালো করে। আরেকটা এখানে তথ্য দরকার, সেটা হচ্ছে এর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে একটা সরলরেখা দেওয়া আছে, তার লম্ব তো অসংখ্য সরলরেখা হয়, তাহলে এর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হবে। তাহলে এটাও নোট করো, এর উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হবে এইরকম আকারের। এটা x + by + c, এটা কি হবে, লম্ব হলে পরে এদের সহগটা, x এর সহগ আর y এর সহগের মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবে। তাহলে bx, আর এদের মাঝখানে যে চিহ্নটা আছে, শুধু একটা চিহ্ন, মাঝখানে চিহ্ন, এদিক ফার্স্টের নয়, মাঝের চিহ্নটা আমরা চেঞ্জ করে নেব, ay, আর ধ্রুবক পদটাকেও চেঞ্জ করে দেব। তাহলে কি হলো, এর উপরে লম্ব যে কোনো সরলরেখার যদি সমীকরণ আমাদের ধরে নিতে হয়, তাহলে এইরকম ধরে নেব, এদের সহগ দুটো বিনিময় করে দেব, মাঝের চিহ্নটা পাল্টে দেব, আর ধ্রুবক পদটাকেও আমরা চেঞ্জ করে নেব। তাহলে আমাদের এখানেও সেই একই ব্যাপার হবে, k এর মানটা বার করতে হবে। তো k এর মানটা বার করার জন্য সবসময় কিছু না কিছু তথ্য আমাদের হাতে দেওয়া থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে যে এই সরলরেখাটা এত বিন্দুগামী, কারণ একটা সরলরেখার উপরে লম্ব তো অসংখ্য সরলরেখা হবে, প্রত্যেকটাই লম্ব, আর প্রত্যেকটা সমীকরণই কিন্তু এই আকারের হবে, কারণ এই অংশটা কিন্তু সবারই সমান হবে। কারণ এই সরলরেখাটার সমীকরণ যদি এইটা হয়, তাহলে এই প্রত্যেকটা লম্ব সরলরেখার সমীকরণ কিন্তু এই অংশটা সবারই একই হবে, শুধু ধ্রুবক পদটা পাল্টানোর জন্য এগুলো আলাদা আলাদা হবে। আর সেই জন্য এর উপরে কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে, তো সেই বিন্দুটা এই সরলরেখার উপর বসিয়ে আমরা k এর মানটা পাবো। ঠিক আছে?
আমরা যখন অঙ্ক দেখব তখন ঠিক আরো পরিষ্কার করে বুঝে নেব। তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের কনসেপ্ট। এরপর আমরা অনুশীলনীটা একবার দেখে নেব। তাহলে এখন দেখো প্রশ্নমালা 2B এর এমসিকিউ এর অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো বলেছি স্থানাঙ্ক জ্যামিতি, যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই চিত্র অঙ্কন করে নেব, কারণ বেশিরভাগ আমরা দেখব চিত্র অঙ্কন করলেই কিন্তু যে অংশটা আমরা বুঝতে পারছি না চিত্র অঙ্কন করলে সেটা আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে দেখো এমসিকিউ 1 এর যে অঙ্কটা রয়েছে x সমান a আর y সমান b এর মধ্যবর্তী কোণ চেয়েছে। তো x সমান a, দেখো এটা ছবি আঁকলেই কিন্তু হয়ে যাবে। এটা x অক্ষ, x সমান a কি ধরনের সরলরেখা, এটা আমরা আগের চ্যাপ্টারে জেনে এসেছি। x সমান a বলতে ধ্রুবক, x সমান ধ্রুবক মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এইটাকে আমরা বলতে পারি x সমান a, ঠিক আছে। আর y সমান b, একইভাবে y সমান b মানে হবে x অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে y সমান b। তাহলে এদের মধ্যবর্তী কোণ বুঝে গেছো নিশ্চয়ই, আমাকে আর বলতে হবে না, এদের মধ্যবর্তী কোণ নিশ্চয়ই বুঝে গেছো যে 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, তাহলে 1 নম্বরের উত্তর তোমরা পেয়ে গেলে। 2 নম্বরটা বলো y সমান 0, y সমান 0 কার সমীকরণ, ঠিক x অক্ষের সমীকরণ। তাহলে y সমান 0 হচ্ছে x অক্ষের সমীকরণ। আর x by c একটা সরলরেখা আছে ax by c সমান 0, এই সরলরেখাটা আর এই x অক্ষ মধ্যবর্তী কোণ চেয়েছি। তো আমরা জানি একটা সরলরেখা x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তো সেটাকে তার প্রবণতা বলা হয়, তাই না। কারণ এখানে এই কোণটা কত হবে, এই কোণটা হবে tan থিটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে tan থিটা সমান হবে -a/b। তাহলে আমাদের তো থিটা দরকার, তাহলে থিটা কত হবে tan ইনভার্স -a/b। এখন এই -ab এর মানটা কি হবে, নেগেটিভ না পজিটিভ তার উপর নির্ভর করছে, সেজন্য যেহেতু আমরা সূক্ষ্মকোণ নেব সেজন্য এটা মড দিয়ে নেব। তার মানে tan থিটা সমান মড -a/b লিখলে আমরা সূক্ষ্মকোণের মান পেয়ে যাব। কারণ এর আগে বলেছি যে দুটো কোণ উৎপন্ন করবে সবসময়, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সূক্ষ্মকোণটাই আমরা সবসময় নেব, আর সূক্ষ্মকোণ পেতে গেলে আমরা মড দিয়ে নেব। তারপরে দেখো 3 নম্বর, দুটো সরলরেখা পরস্পর লম্ব। তো এর আগেই বলেছি পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে এখানে আমরা প্রথম সরলরেখাটা দেখো 3 নম্বরে যে সরলরেখাটা রয়েছে তার থেকে আমরা যদি প্রবণতা বার করি, প্রবণতা কি হয় মনে আছে, -a/b মানে x এর সহগ এখানে দিয়েছি L1/m1, তাই না। ও সরি m1 দিয়েছে এখানে, আমরা এটাকে ক্যাপিটাল M করে দিলাম। আর দ্বিতীয়টার প্রবণতা দেখো ভালো করে, L2/m2 হবে, সরি মাইনাস হবে, -L2/m2। তাহলে এই দুটো লম্ব কখন হয় বললাম, একটু আগে বলেছি দুটো সরলরেখা পরস্পর লম্ব হবে যদি প্রবণতার গুণফল হয় -1। তাহলে এখানে যদি আমরা এইগুলো বসাই তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো যে -L1/m1 ইনটু -L2/m2 সমান -1 হচ্ছে। এই শর্তটা থেকে আমরা যে অপশনটা মেলাতে পারবো, এই শর্ত থেকে যে অপশনটা মিলবে সেই অপশনটাই আমাদের হবে। তাহলে এখানে কোন অপশনটা মিলছে একটু দেখিয়ে নাও। দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে L1 L2 সমান হচ্ছে -m1 m2। এবার দেখো মিলিয়ে কোন অপশনটা মিলছে, দেখো 1 নম্বরটাই মিলে যাচ্ছে, তাহলে এখানে 1 নম্বরটাই হবে, ঠিক আছে। L1 L2 প্লাস m1 m2 0, তাহলে 1 নম্বরটাই আমাদের উত্তর। তারপর দেখো 4 নম্বর, দুটো বিন্দুর সংযোগ সরলরেখার সমান্তরাল হবে কার সাথে। তো আমরা প্রবণতাটা বের করব প্রথমে, তাহলে 3, -4। দেখো 4 নম্বরে আমরা প্রথমে প্রবণতা বের করব, দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু থেকেও কিন্তু আমরা প্রবণতা বের করতে পারি। তাহলে এটা মনে রাখবে, প্রবণতা আমরা দুই জায়গা থেকে বের করতে পারি। সরলরেখার সমীকরণ বা দেওয়া থাকলে সাধারণ আকারে যদি দেওয়া থাকে তাহলে -a/b, আর যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা জানি প্রবণতা হচ্ছে y1 - y2 বাই x1 - x2। তাহলে এখানে কি হবে -5 + 5 বাই y1 - y2 বাই x1 - x2 মানে 3 + 3, ঠিক আছে। তার মানে 0 হচ্ছে, তাহলে প্রবণতা 0। এবার বলো প্রবণতা 0 কার হয়, 0 মানে tan থিটা 0, তো tan থিটা 0 হলে থিটাও 0, তাহলে থিটা 0 কার হবে, x অক্ষের যত সমান্তরাল সরলরেখা আছে সবার প্রবণতা হচ্ছে 0। তাহলে এখানে উত্তর কোনটা হবে, x অক্ষ বা তার সমান্তরাল সরলরেখার প্রবণতা হচ্ছে x অক্ষেরও তাই।
তাহলে এখানে x অক্ষের বলেছে কার সঙ্গে সমান্তরাল হবে, তো তোমাদের প্রশ্নের উত্তর এর আগেই দিয়ে দিয়েছি আমি, কার সঙ্গে সমান্তরাল হবে বুঝিয়ে নিতে পারছো। ঠিক 5 নম্বরটা ওইভাবে 90 ডিগ্রি কোণ হলে বুঝতেই পারছো কি হবে। 6টা দেখো দুটো সরলরেখার অন্তর্গত কোণ, তো 6টা আমরা দুটো সরলরেখার অন্তর্গত কোণ কিভাবে বার করব, দেখো 6টা বলেছে একটা সরলরেখা x প্লাস রুট 3y প্লাস 7, তাহলে x প্লাস রুট 3y প্লাস 7 ইকুয়াল টু 0, আর একটা সরলরেখা বলেছে রুট 3x প্লাস y মাইনাস y প্লাস 8 মাইনাস y প্লাস 8 ইকুয়াল টু 0, এদের মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ বার করতে গেলে আমরা জানি প্রথমে এদের প্রবণতা বার করতে হবে। তাহলে এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে 1 নং এর প্রবণতা মানে m1 সমান কি মাইনাস a বাই b, মানে মাইনাস 1 বাই রুট 3, আর 2 নং এর প্রবণতা মানে m2 সমান হচ্ছে, এটা মাইনাস আছে তাহলে হচ্ছে রুট 3। তাহলে এখন দেখো এই দুটোর মধ্যবর্তী কোণ বার করতে হবে, কিন্তু আমরা এটা যদি দেখতে পেয়ে যাই, যদি আমরা এটা দেখতে পেয়ে যাই যে এই দুটো গুণ করলে -1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আর কোণ বার করার দরকার নেই। এই দুটো m1 আর m2 গুণ করলে আমরা যদি দেখতে পেয়ে যাই, আমরা পরিষ্কার এখানে ছোট ছোট সংখ্যা আছে দেখতেই পেয়ে যাচ্ছি যে এই দুটো গুণ করলে -1 হয়ে যাচ্ছে, তো তাহলে আমাদের আর tan থিটা দিয়ে আর সূত্রটা দিয়ে আর কোণ বার করার দরকার নেই, ওটা দিয়ে বার করলেও তাই পাবো। কিন্তু চোখে যদি না পড়ে তাহলে আমাদের tan থিটা সমান m1 m2 বাই √1 m1 m2 করে আমাদের বের করতে হবে। সেখানেও দেখবো tan থিটার মানটা ইনফিনিটিভ আসবে, মানে tan 90 আসবে। আর এখান থেকে আমরা সরাসরি বলতে পারছি m1 m2 মানে -1 হচ্ছে, দুটোর গুণফল যদি -1 হয়, দুটো প্রবণতার গুণফল যদি -1 হয়, তাহলে আমরা জানি সরলরেখা দুটো পরস্পর লম্ব হবে। তাহলে এখানে দুটো সরলরেখা পরস্পর লম্ব, তারপরে 90 ডিগ্রি কোণ। 7 নম্বর মধ্যবর্তী কোণ বার করতে বলেছে, একদম 2 এর মতো আমরা করে নিতে পারবো। এখানে কিন্তু x সমান 0 মানে y অক্ষ দিয়েছে, তাহলে y অক্ষ দিয়ে তার মানে π/2 মাইনাস tan ইনভার্স হবে, ঠিক আছে। 8 নম্বর সরলরেখার নতিমাত্রা আমরা জানি -a/b, 9 লম্ব সরলরেখার নতিমাত্রা, তাহলে যে সরলরেখাটা 9 নম্বরে দেওয়া আছে তার নতিমাত্রা কত, তাহলে 9 নম্বরটা দেখো, যে সরলরেখাটা দেওয়া আছে তার প্রবণতা হচ্ছে -p/q, তাহলে এর সঙ্গে লম্বভাবে যে থাকবে, এর সঙ্গে লম্বভাবে যে থাকবে, এটা যদি m1 হয় তাহলে m2টা যদি এর সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে m2 এর প্রবণতা কত হবে, আমরা জানি m1 * m2 সমান হচ্ছে -1, তাই না। তাহলে m2টা আমাদের কত হবে, তো এখানে m1টা বসিয়ে দিলে আমরা m2টা পেয়ে যাব নিশ্চয়ই, তাই না। সবসময় জানবে m1 যা হবে m2 হবে তার অনন্যকের অপোজিট সাইন, ঠিক আছে, যদি তারা লম্ব হয়, কিন্তু এটা লম্ব বলেছি। আর সমান্তরাল হলে তো আমরা জানি m1 = m2, তাহলে আমরা এটা মনে রাখবো যে সমান্তরাল হলে m1 = m2, আর যদি লম্ব হয় তাহলে প্রবণতার গুণফল হবে -1। খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট কিন্তু। তারপরে দেখো 10 নম্বর, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে p এর মান কত। সমান্তরাল হওয়ার শর্ত তোমাদের লেখা আছে, তোমাদের নোট করতে বলেছিলাম। x কি বলেছিলাম, a1/a2 = b1/b2, তাহলে এখানে কি হবে, এখানে ভালো করে দেখো, তাকাও, অঙ্কটা যেটা লেখা আছে, দুটো সমীকরণ দেওয়া আছে, x এর সহগ বাই x এর সহগ সমান y এর সহগ বাই y এর সহগ করে p এর মানটা আমরা পেয়ে যাব 10 নম্বর। 11টা বলেছে পরস্পর লম্ব হওয়ার শর্ত, প্রথমটা থেকে প্রবণতা বার করব, দ্বিতীয় থেকে প্রবণতা বার করব, দুটো গুণ করে -1 করে, যেটা হবে সেটাই আমাদের m এর মান হবে, তাই না। আর 12 নম্বরে হচ্ছে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটাই শুধু লিখতে হবে। তাহলে এই গেল আমাদের এমসিকিউ। এরপর আমরা দেখব অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো কিভাবে করতে হবে, ঠিক আছে।